এইখানকার জীবনটা একটু বলেন ভাই, আসলে ঘরের আরাম আয়েশের জীবন। ভাই গ্রামের তাই এখানে কাজ করি, 3 মাস 4 মাস পর পর বাড়ি যাই। তো বোর্ডিং এর এখানে দাঁড়িয়ে কিন্তু খোলা আকাশ দেখা যাচ্ছে। জায়গায় মনে করেন ব্যবসা করি, নিজের ব্যবসা আছে, হকারি ব্যবসা করি, এইসব করে এই জায়গায় থাকি। একটা রুম নিতে গেলেও তো গার্জেন ছাড়া বা ফ্যামিলি ছাড়া দিতে চায় না। কিছু মানুষ রয়েছে যারা স্বপ্নবাজ, যারা স্বপ্ন দেখতে ভালোবাসে, স্বপ্নর বীজ বোনার জন্য এই শহরে এসেছেন এবং জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। এইখানে কি ধরনের সুযোগ সুবিধা পান আপনারা? সুযোগ সুবিধা পাই একটু, কি যে কম টাকা থাকতে পারি। এখানে আমরা শুনছি যে 40 টাকাও নাকি রাত যাপন করা যায়। হ্যাঁ 40 টাকা আছে, তো আমি তো বললাম যে 50 টাকা এবং 40 টাকা। 40 টাকার হোটেল, কি অবাক হচ্ছেন? আমিও শুনে প্রথমে অবাক হয়েছিলাম, কিন্তু বুড়িগঙ্গার উপর ভাসছে এমন একটি হোটেল, এমনই কিছু জীবন যেখানে চাইলেই 40 টাকার বিনিময়ে রাত্রি যাপন করা যায়। বন্ধুরা, এটি শুধু একটি গল্প নয়, এটি একটি সংগ্রামের প্রতিচ্ছবি। বন্ধুরা, আজকে এসেছি ঢাকার বাবুবাজারে। আজকে ঘুরে ঘুরে দেখবো এই হোটেলগুলোতে কারা বসবাস করে, খুঁজবো এই হোটেলের ইতিহাস এবং ঐতিহ্য। পুরান ঢাকার বাবুবাজার, হয়তো একসময় বড় বড় সওদাগর বাবুরা এই বাজারে এসে কেনাকাটা করতেন বলেই এর নাম হয়েছে বাবুবাজার। আজও বুড়িগঙ্গার জল ঘেঁষে এই বাজার আর ঘাটগুলো ছড়িয়ে দেয় জীবনের নানা রং, নানা গল্প। বুড়িগঙ্গার তীর ঘেঁষে ঘাটগুলোর ব্যস্ততা যেন থামে না কখনো। কোনোটির নাম সোয়ারি ঘাট, কোনোটি রাজাঘাট, গোসলঘাট কিংবা মেডিকেল ঘাট। এই ঘাটগুলো শুধু মানুষ ওঠানামার জায়গায় নয়, প্রতিটি ঘাট যেন ঢাকার প্রাচীন ইতিহাসের এক একটি জীবন্ত স্মারক। বন্ধুরা, আমি যেই ঘাট দিয়ে এখন হাঁটছি, এখানের এই ঘাটটির নাম হচ্ছে রাজার ঘাট। আর এখানে বেশ কয়েকটি ঘাট রয়েছে, এরপর হচ্ছে সোয়ারি ঘাট, তারপর এই পাশে বেশ কয়েকটি নাম রয়েছে যেমন গোসল ঘাট। তো এইখানে যতগুলি স্টপ রয়েছে ততগুলো ঘাট। তো এখানের তেমন একটি অন্যতম ঘাট হচ্ছে রাজার ঘাট, আর এখানে কিন্তু সেই পাকিস্তান আমলের হোটেলগুলো রয়েছে। তো আমরা সেদিকেই যাচ্ছি। এই ঘাটগুলোর ঠিক মাঝখানে বাবুবাজার ব্রিজের নিচে মেডিকেল ঘাট ও রাজার ঘাটের সংযোগস্থলে দাঁড়িয়ে আছে কিছু পুরাতন ভাসমান হোটেল, যাদের ইতিহাস পাকিস্তান আমলেরও আগে পর্যন্ত বিস্তৃত। বছরের পর বছর ধরে এই ভাসমান বোর্ডিংগুলো হয়ে উঠেছে শহরের ঠাঁই না পাওয়া মানুষগুলোর আশ্রয়স্থল। মাত্র 40 টাকা, 50 টাকা বা সর্বোচ্চ 120 টাকার বিনিময়ে এখানে রাত্রিযাপন সম্ভব। বিশ্বাস করা কঠিন, কিন্তু সত্যি। মাত্র 40 টাকায় এক রাত থাকা যায় এই হোটেলগুলিতে। সম্ভবত শুধুমাত্র বাংলাদেশেই নয়, পৃথিবীর আর কোথাও এমন সস্তায় থাকার জায়গা আর নেই। এই ভাসমান হোটেলগুলো কেবল ঘুমানোর জায়গা নয়, বরং তারা বহন করে এই শহরের গহীন বাস্তবতা, দারিদ্র্য, আশা আর টিকে থাকার এক অনন্য সংগ্রাম। এটা শুধু ইতিহাস নয়, এজন্য জীবনের অজানা অধ্যায়, ভাসমান অথচ ভীষণ বাস্তব। বন্ধুরা, নদীর বুকের এই ভাসমান জীবন সত্যি সত্যি একটি সংগ্রামের প্রতিচ্ছবি। তো এখানে কিন্তু 5টি বোর্ডিং রয়েছে, শরীয়তপুর বোর্ডিং, বুড়িগঙ্গা বোর্ডিং, ফরিদপুর মুসলিম বোর্ডিং। তারপর পাশের যে বোর্ডিংটা রয়েছে এটির নাম যদিও নেই, কিন্তু এই বোর্ডিংগুলো কিন্তু দীর্ঘ সময় ধরে মানুষের বড় একটা উপকার করেই আসছে। যারা নিম্ন আয়ের মানুষ রয়েছে, যারা দামি হোটেলগুলোতে থাকতে পারছেন না, তাদের জন্য কিন্তু সত্যি এটি একটি ভালো একটি উদ্যোগ। অনেকের পরিবারে কিন্তু জানে না যে তাদের বাবা কিন্তু তাদের ভাই এখানেই থাকছেন, কিন্তু তারা কষ্টের সাথে এখানে জীবিকা নির্বাহ করে দেশের বাড়িতে বা পরিবারের কাছে কিন্তু টাকা পাচ্ছে। বর্তমানে বাবুবাজার ব্রিজের নিচে 5টি ছোট লঞ্চ হোটেল রয়েছে। প্রতিটি লঞ্চে প্রায় 50টি ছোট ছোট কক্ষ রয়েছে। চলুন এর ভেতরটা দেখে আসি। ভেতরের ছোট ছোট অন্ধকার কুঠুরিগুলো যেন জীবন আর ঘুমের ক্ষণিক আশ্রয়। দিনের বেলায় সেগুলোর বেশিরভাগই তালাবদ্ধ থাকে, কারণ যারা এখানে থাকেন তারা দিনের আলো ফোটার আগেই বেরিয়ে পড়েন কাজের সন্ধানে। কেউ রিক্সা চালান, কেউ মজুরি করেন, কেউ বা ফেরি করে বিক্রি করেন ছোটখাটো পণ্য। এই কুঠুরিগুলো দিনের বেলা নিঃশব্দ, নিস্তব্ধ,
কিন্তু রাতে এখানে ফিরে আসে ক্লান্ত শরীর আর স্বপ্নভরা চোখ। বুড়িগঙ্গার তীরে এই হোটেলগুলোর পরিবেশ খুবই নাজুক। নদীর পানি দূষিত এবং আশেপাশের পরিবেশও বসবাসের উপযোগী নয়। তবুও জীবনের তাগিদে মানুষ এখানে আশ্রয় নেয়। তো বোর্ডিং এর এখানে দাঁড়িয়ে কিন্তু খোলা আকাশ দেখা যাচ্ছে, পাশ থেকে কিন্তু নদীর স্বচ্ছ পানি দেখা যাচ্ছে। এখান থেকে পানি উঠিয়ে কিন্তু তারা গোসল করে থাকেন যারা বোর্ডিং এ থাকছেন। আমার ইচ্ছা ছিল আমি যদি কোনো একটি বোর্ডিং আজকে ফাঁকা পেতাম, হয়তো আমি ভাড়া নিয়ে কিছুটা সময় এখানে কাটিয়ে যেতাম। বন্ধুরা, এখানে যারা বসবাস করছেন অনেকে আছেন ভালো ফ্যামিলি থেকে বিলংস করে, কিন্তু প্রয়োজনের তাগিদে এখানে বসবাস করছেন। কিন্তু তাদের এখানে এসে যেটা বুঝতে পারলাম, তারা অনেকেই কিন্তু ক্যামেরার সামনে কথা বলতে ইচ্ছুক নয়, কারণ দেখা যাচ্ছে তাদের নিরাপত্তার বিঘ্নতা ঘটছে। আবার অনেকেই আসছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তাদের এই সংবাদগুলো প্রচার করার জন্য ঘন ঘন, এই কারণে কিন্তু অনেকে এখানে বিরক্তও হয়ে থাকে। দ্বিতল কাঠামোর এই ভাসমান হোটেলগুলোর ইতিহাস শতাব্দীর পুরনো। ব্রিটিশ শাসনামলে 20 শতকের প্রথমার্ধে ঢাকায় কাজের সন্ধানে আসা দরিদ্র ব্যবসায়ীদের জন্য সস্তা আবাসনের প্রয়োজন ছিল। তখন বুড়িগঙ্গার তীরে এই লঞ্চ হোটেলগুলোর সূচনা হয়। তো সবগুলো রুমই বন্ধ এখানে, কারণ মানুষজন যারা এখানে থাকেন তার এই মুহূর্তে কাজে আছেন হয়তোবা। ছোট্ট রুমটি, এখানে দেখুন ভাইয়ের ব্লুটুথ হেডফোন আছে, কিছু ধূমপান করেননি এটাও আছে। যাই হোক, তো শৌখিন মানুষ এখানে থাকছেন। আর সবচাইতে সুন্দর বিষয় হচ্ছে এখান থেকে কিন্তু নদী দেখা যায়। আর কেমন লাগে ভাই এখান থেকে নদী দেখেন মাঝে মাঝে? মাঝে মাঝে ভালোই লাগে, ছাদে উঠে বসে থাকি। এমনি কি কাজ করেন আপনি সাধারণত? আমি ফল বিক্রি করি। ফল বিক্রি করেন। এইখানকার জীবনটা একটু বলেন ভাই, আসলে ঘরের আরাম আয়েশের জীবন। আর ভাই গ্রামের এখানে কাজ করি, 3 মাস 4 মাস পর পর বাড়ি যাই। জায়গায় মনে করেন ব্যবসা করি, নিজের ব্যবসা আছে, হকারি ব্যবসা করি। তো সকালবেলায় যা মাল কিনি, দুপুরবেলায় একটু ঘুমাই, আবার বিকালবেলায় যা মাল কিনি না, মাল স্টক রাখতে হয়। এইসব করে এই জায়গায় থাকি। একটা রুম নিতে গেলেও তো গার্জেন ছাড়া বা ফ্যামিলি ছাড়া দিতে চায় না, ওরকম লোকজন পরিচিত না থাকে। এটি হচ্ছে ছাদের উপরের অংশ। আসলে নদী আর আকাশ দেখলে তো এমনিতেই মন ভালো হয়ে যায়। আর এখানকার কিছু মানুষ রয়েছে যারা স্বপ্নবাজ, যারা স্বপ্ন দেখতে ভালোবাসে, স্বপ্নর বীজ বোনার জন্য এই শহরে এসেছেন এবং জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। এমন একজন স্বপ্নবাজের সাথেই কথা হচ্ছিল। এই যে আমরা আসলাম, একটু আমরা ছাদের উপরে কিছু সময় আড্ডা দিতে চাই। ভাই, আপনার নামটা কিন্তু বলেন নাই। আমিন ভাই, আপনার জীবনের স্বপ্ন কি আসলে? স্বপ্ন আশা কি ভাই, যেরকম মা বাপ আছে বাড়িতে, কিছুদিন পর বিয়া করবো, এই কারণে কাজ কাম কইরা ভবিষ্যৎ কইরা এই ঢাকা শহর ছেড়ে দিবি। বাড়ি ঘর আছে গ্রামে, কিন্তু গ্রামে থাকতে মন চায় না। ঢাকা শহর ছোটতে বড় হয়েছি, তো এই কারণে ঢাকা শহরই থাকে। আলামিনের সাথে কথা বলতে বলতেই দেখতে পেলাম পাশের বোর্ডিং এর এক লোক বোর্ডিং এর ছাদে কাপড় শুকাচ্ছেন। আলামিনের মতো আরো অনেক স্বপ্নবাজ তরুণ তাদের স্বপ্ন ভাসিয়ে দিয়েছেন এই ভাসমান হোটেলে। কথা হলো ঠিক তেমনি আরেকজনের সাথে। এখানে কেমন লাগে থাকতে আসলে? ভালো। কতদিন যাবত থাকেন এখানে? 5 বছর। তো এইখানে কি ধরনের সুযোগ সুবিধা পান আপনারা? সুযোগ সুবিধা পাই একটু কি, যে কম টাকা থাকতে পারি। অন্য জায়গায় থাকতে হলে 400-500 টাকা লাগবে, এখানে তো কম টাকা থাকতে পারি, 120 টাকা থাকতে পারি। আমার অনেক সময় ইচ্ছা হয় যে আমি একটা রাত এখানে এসে থাকবো আপনাদের সাথে। থাকবেন, সমস্যা নাই। না, এটা আসলে কি এটা খারাপ কিছু না, কারণ আমাদের জীবনে যারা ধরেন কষ্ট করে একটু উপর দিকে উঠে বা কষ্ট করার পরে যদি ভালো কিছু পাওয়া যায়, সেটা কিন্তু অনেক আনন্দ অনেক বেশি, তাই না? হ্যাঁ। আর যদি শুরু থেকেই যদি আমরা একটা বড় কিছু পেয়ে যাই, তাহলে কিন্তু জীবনের সঠিক অর্থটা আমরা বুঝতে পারি না অনেক না। সময়। তো আপনি বাড়িতে যান না ভাই?
দেশের হ্যাঁ, বাড়িতে? বাড়িতে যাই তো। ঈদের সময় যাই, প্রয়োজন পড়লে যাই। এইটা আপনার রুম? আচ্ছা, এই রুমটার ভাড়া কত ভাই দিতে হয়? এই রুম ভাড়া দিয়ে মাত্র 120 টাকা। এটার 120 টাকা করে। এটা কি 120 টাকা প্রতিদিনেরটা প্রতিদিনই দিয়ে দেন? প্রতিদিনে ভাড়া প্রতিদিন দিই। এটা হচ্ছে ফ্যান, তারপর হচ্ছে মশারি, আসবাব। ভাই আপনার আয়না নাই? আয়না দেখেন না? আয়না দেখে ছোট আয়না। ছোট আয়না দেখেন না? হ্যাঁ। এই হোটেলগুলোতে বিদ্যুৎ এবং নিরাপদ খাবার জলের ব্যবস্থাও রয়েছে। হোটেল মালিকদের মতে এই হোটেলগুলো শুধু ব্যবসার জন্য নয়, বরং সমাজের দরিদ্র মানুষের জন্য একটি সেবা। তারা চান এই সেবা অব্যাহত থাকুক। আমার নাম মোহাম্মদ মোস্তফা মিয়া, আমার বোর্ডিং এর নাম ফরিদপুর মুসলিম বোর্ডিং। আমার বাড়িও ফরিদপুর, গোয়ালমারি থানা। এই প্রতিষ্ঠানগুলি 1964 সালে লালকুটিঘাট আর্মি ক্যাম্পের সামনে, 71-এ দেশ স্বাধীন হয়েছে, 74-এ যে আমরা সরকার অনুমোদিত ট্রেড লাইসেন্স পেয়েছি। ফরিদপুর বোর্ডিং, শরিয়াতপুর বোর্ডিং, বুড়িগঙ্গা বোর্ডিং, উমা উজালা বোর্ডিং, নাজমা বোর্ডিং। আমি যে এই প্রতিষ্ঠানের মালিক একমাত্র আমার ছেলেই চিনে, কিন্তু আমার পরিবার এই প্রতিষ্ঠান চিনে না, জানে শুধু খালি এই ব্যবসা আছে। আমাদের এখানে সম্পূর্ণ বেসালার, মহিলা কোনো এলাও হয় না। আর এখানে আপনার এরকম ধরনের লোকজন আসে, যেমন ধরেন মধ্য ফ্যামিলির লোকজন ও নিম্ন ফ্যামিলির লোকজন, যারা দিন মজুরি হকারি করে, রিক্সা চালায়, ভ্যান চালায়, এসব ধরনের লোকজন এখানে থাকে। এখানে আমরা শুনছি যে 40 টাকাও নাকি রাত যাপন করা যায়। হ্যাঁ, 40 টাকা আছে তো, আমি তো বললাম কি যে 50 টাকা এবং 40 টাকা। এরা ঘটনা হচ্ছে কি যে আপনার ওই যে আপনার নিজের ব্যাটিং নিয়ে থাকবেন, আমি ওখানে কিছু দিব না। আচ্ছা, এটা পাকিস্তান আমল থেকে চলে আসছে। হ্যাঁ, মোটামুটি কত বছরের পুরাতন হবে এই বোর্ডিংগুলো? এই বোর্ডিংগুলি 58 বছর সার্ভিস। বন্ধুরা, নদীর বুকে যে ভাসমান জীবন, এটি কিন্তু শুধুমাত্র জীবনই নয়, শুধুমাত্র সামান্য হোটেলই নয়, এটি কিন্তু জীবনের সংগ্রামের এক প্রতিচ্ছবি। এইখানে যারা থাকছেন তারা কিন্তু বাধ্য হয়ে হয়তো বা শহরে এসেছেন। নিম্ন আয়ের মানুষ যারা রয়েছেন বা মধ্যবিত্ত অনেকেই রয়েছে যারা ক্যামেরার সামনে আসতে চান না, তারাও কিন্তু এখানে বসবাস করছেন। তো এখানের জীবনটা কিন্তু মোটেও সহজ নয়। আর দেখুন না বন্ধুরা, এখানে কিন্তু খাবার দাবারের আয়োজন চলছে। একজন ব্যক্তি ভাতের বোল নিয়ে এখানে এসেছেন, 30 টাকা প্লেট ভাত বিক্রি করছেন, অনেকে কিন্তু এখান থেকে কিনে খাচ্ছেন। তো মানুষের জীবন সংগ্রাম কিন্তু এভাবেই চলছে। আপনার আজকে কি কি তরকারি আছে? এটা কি ভেন্ডি ভাজি? ঢেঁড়স ভাজি না? ভেন্ডি। বন্ধুরা, আজকের মতো বুড়িগঙ্গার পাড় থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। যারা নতুন দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন।